আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফায় আগামীকাল ভোট গ্রহণ। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, গৃহস্থালির জন্য এলপিজি সরবরাহ স্থিতিশীল রয়েছে এবং কোনো ডিস্ট্রিবিউটরশিপেই মজুত ফুরিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। পরিযায়ী শ্রমিকদের জন্য 5 কিলোগ্রামের ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের সরবরাহ দ্বিগুণ করা হয়েছে। গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী কুখ্যাত মানব পাচারকারী সেলিম দোলাকে আজ ভারতে ফিরিয়ে আনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, মাদক পাচারকারীরা যেখানেই লুকোনোর চেষ্টা করুক না কেন, তাদের রেয়াত করা হবে না। কেন্দ্রীয় সরকার কর্মী ও শ্রমিকদের স্বার্থে সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে তাপপ্রবাহজনিত সতর্কতা জারি করেছে। সামোয়ার আপিয়ায় আয়োজিত কমনওয়েলথ ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় ভারোত্তোলকরা 4টি স্বর্ণপদক জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফায় আগামীকাল ভোট গ্রহণ। এজন্য জোর কদমে চলছে চূড়ান্ত প্রস্তুতি। দ্বিতীয় দফার প্রচারাভিযান গত সন্ধ্যায় শেষ হওয়ার পর শুরু হয় সাইলেন্স পিরিয়ড। আদপে 7টি জেলা হলেও কলকাতা উত্তর ও দক্ষিণ মিলিয়ে মোট 8টি নির্বাচনী জেলায় আগামীকাল সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হবে। 3,21,73,837 জন ভোটার এই দফায় তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা 1,57,37,000-এর কিছু বেশি। এদিকে দ্বিতীয় দফার ভোটের আগে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অ্যাপিলেট ট্রাইব্যুনালের তালিকায় আরও 1,468 জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। বাদ পড়েছে 6 জনের নাম। দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন 1,848 জন প্রার্থী। মহিলা প্রার্থীর সংখ্যা 220 জন। আয়তনের নিরিখে সবথেকে বড় বিধানসভা কেন্দ্র কল্যাণী এবং সবচেয়ে ছোট জোড়াসাঁকো। প্রথম দফার ভোটের মতোই পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, ভোট দেওয়ার ব্যাপারে যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে তা তিনি জেলা সফরে প্রত্যক্ষ করেছেন। দ্বিতীয় দফার আসন সংখ্যা কম, ফলে এলাকা নিয়ন্ত্রণ বা এরিয়া ডমিনেশন আরও কার্যকরভাবে করা সম্ভব বলে তিনি জানান। এই দফায় মোট 2,321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি থাকছেন 142 জন সাধারণ পর্যবেক্ষক, 95 জন পুলিশ পর্যবেক্ষক এবং 100 জন ব্যয় পর্যবেক্ষক। দ্বিতীয় দফার ভোটের মুখে 26 জন আইপিএস এবং WBPS আধিকারিককে বিভিন্ন পুলিশ জেলা এবং পুলিশ কমিশনারেটের আইন শৃঙ্খলা রক্ষার জন্য অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় 39,301টি প্রধান এবং 1,700 অক্সিলারি সহ মোট 41,001টি ভোট গ্রহণ কেন্দ্র খোলা হচ্ছে। এর মধ্যে শহরাঞ্চলে 14,218 এবং গ্রামাঞ্চলে 25,083টি প্রধান ভোট গ্রহণ কেন্দ্র খোলা হচ্ছে। মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 8,845টি। 298টি মডেল ভোট গ্রহণ কেন্দ্র থাকছে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা 13টি ভোট গ্রহণ কেন্দ্র পরিচালনা করবেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে প্রথম দফা নির্বাচনে গত 23 এপ্রিল রেকর্ড 93.19% ভোট পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দুদিনের সফরের প্রথম দিনে আজ বারাণসীতে মহিলা সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, লোকসভা এবং বিধানসভায় মহিলাদের সংরক্ষণই এখন প্রধান লক্ষ্য। সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী আগামীকাল কাশী বিশ্বনাথ মন্দিরে যাবেন। সেখানে আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। এর আগে সিকিমে রাজ্যের 50তম বর্ষপূর্তি উদযাপনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সিকিমে প্রতিভার কোনো অভাব নেই, সেখানকার নাগরিকদের সঙ্গে আলাপচারিতা সবসময় আনন্দদায়ক। শ্রী মোদী সিকিমকে প্রাচ্যের স্বর্গ বলে অভিহিত করেন এবং রাজ্যের পরিষ্কার পরিচ্ছন্নতারও প্রশংসা করেন। সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর এবং মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, অন্যান্য মন্ত্রী ও সাংসদরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 1,500-এরও বেশি শিল্পী সেখানে দেশের সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরেন। সরকার দেশজুড়ে গৃহস্থালির জন্য এলপিজি ও পিএনজি এবং পরিবহনের জন্য সিএনজি 100% সরবরাহের আশ্বাস দিয়েছে। নতুন দিল্লিতে আজ এক আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা বলেন, গৃহস্থালির জন্য এলপিজি সরবরাহ স্থিতিশীল রয়েছে এবং কোনো ডিস্ট্রিবিউটরশিপেই মজুত ফুরিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। পরিযায়ী শ্রমিকদের জন্য 5 কিলোগ্রামের ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের সরবরাহ দ্বিগুণ করা হচ্ছে। এপ্রিল মাসে এখনও পর্যন্ত 1,75,000 টনের বেশি বাণিজ্যিক এলপিজি বিক্রি হয়েছে বলে শ্রীমতী শর্মা উল্লেখ করেন।
घरेलू एलपीजी उपभोक्ताओं के लिए और डोमेस्टिक पीएनजी उपभोक्ताओं के लिए सीएनजी ट्रांसपोर्ट के लिए 100% सप्लाई इंश्योर की गई है। इसके अलावा कमर्शियल एलपीजी भी 70% तक रिस्टोर कर दी गई है। हमारे एलपीजी सप्लाई नॉर्मल है और किसी भी डिस्ट्रीब्यूटर पर कोई ड्राई आउट रिपोर्ट नहीं है। अब तक लगभग 1,75,000 टन कमर्शियल एलपीजी की सेल की जा चुकी है और कल लगभग 9,578 टन कमर्शियल एलपीजी की सेल की गई। বস্ত্র মন্ত্রক পশ্চিম এশিয়ায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মন্ত্রকের বাণিজ্য উপদেষ্টা বিপিন মেনন বলেছেন, রপ্তানিকারকদের জেড্ডা হয়ে বিকল্প পথ ও বন্দর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রকের নির্দেশক মুকেশ মঙ্গল বলেছেন, পশ্চিম এশিয়ায় সব ভারতীয় নাবিক নিরাপদে আছেন। গত 24 ঘন্টায় কোনো ভারতীয় পতাকাবাহী জাহাজের সঙ্গে অনভিপ্রেত ঘটনা ঘটেনি। শ্রী মঙ্গল আরও বলেন, মন্ত্রক ভারতীয় নাবিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী এবং কুখ্যাত মাদক পাচারকারী মোহাম্মদ সেলিম দোলাকে আজ ভোরে তুরস্ক থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। আন্তর্জাতিক এবং ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় সাধনের মাধ্যমে অপারেশন গ্লোবাল হান্ট এর আওতায় তাঁকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নতুন দিল্লির আইজিআই বিমানবন্দরে পৌঁছানোর পর এনসিবি তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। ভারতে একাধিক মাদক পাচার মামলায় সেলিম দোলা অভিযুক্ত ছিলেন। বছরের পর বছর ধরে দোলা মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ইউরোপের বেশ কয়েকটি দেশ জুড়ে একটি বড় আন্তর্জাতিক মাদক পাচার সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে এক পোস্টে বলেছেন, মোদী সরকার ড্রাগ কার্টেলকে একেবারে নিশ্চিহ্ন করার লক্ষ্যে পদক্ষেপ নিয়ে চলেছে। ড্রাগ ব্যবসায়ীরা বিভিন্ন বিদেশি চক্রের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে, কিন্তু বিশ্বের কোথাও তারা নিরাপদে থাকতে পারবে না। সরকার তাদের খুঁজে বের করবেই। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি বলেছেন, নাগরিকদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ সুনিশ্চিত করতে ভারতকে তার পরিবহন ব্যবস্থাকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে হবে। নতুন দিল্লিতে আজ বাস ওয়ার্ল্ড ইন্ডিয়া কনক্লেভ 2026-এ ভাষণ দিতে গিয়ে শ্রী গডকরি বলেন, দেশের পরিবহন ব্যবস্থা এখন অনেক সাশ্রয়ী, গুণমান এবং স্বাচ্ছন্দ্যের দিকে নজর দেওয়া হচ্ছে। দেশ জুড়ে একাধিক উন্নতমানের মহাসড়ক নির্মাণের ফলে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। সরকার কর্মী ও শ্রমিকদের সুরক্ষার স্বার্থে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে তাপপ্রবাহজনিত সতর্কতা জারি করেছে। রাজ্যগুলিকে শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে নিয়োগকর্তা, দখলদার, নির্মাণ সংস্থা এবং শিল্প সংস্থাগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নতির জন্য কর্মক্ষেত্রে মহিলাদের অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিকশিত ভারতের ভিত্তি হল দেশের মহিলাদের ক্ষমতায়ন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কিরগিজস্তানের বিশকেকে আয়োজিত সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের ফাঁকে কিরগিজস্তানের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মুকামবেতাভ রুসলান মুস্তাফায়েভিচের সঙ্গে সাক্ষাৎ করেন। এটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী সিং জানান, তাদের এই বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি উল্লেখ করেন, ভারত এবং কিরগিজ প্রজাতন্ত্র একে অপরের কৌশলগত অংশীদার। দুই দেশই গণতন্ত্র, উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্যের মতো অভিন্ন মূল্যবোধগুলি ধারণ করে থাকে। তাই কিরগিজ প্রজাতন্ত্রের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করার বিষয়টিকে ভারত অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। নেপাল চীন সীমান্তের কাছে চীনের ভূখণ্ডে ভূতেকোশি নদীর তীর ঘেঁষে চীনের একটি নিরাপত্তা প্রাচীর নির্মাণের তীব্র প্রতিবাদ জানিয়েছে নেপাল। নেপালি আধিকারিকরা জানিয়েছেন, চীনের এই প্রাচীর নির্মাণ 1963 সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সীমান্ত নীতি লঙ্ঘন করেছে। সীমান্ত নীতি অনুযায়ী এমন কোনো নির্মাণের ক্ষেত্রে আগে থেকে জানানোর কথা। নেপালের আশঙ্কা, এই নির্মাণের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হতে পারে এবং এর ফলে নেপালে দুর্ভোগের সৃষ্টি হতে পারে। খনি মন্ত্রকের সচিব পীযূষ গোয়েল বলেছেন, ভারত পরিবেশ বান্ধব শক্তি, উন্নত প্রযুক্তি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যাবশ্যক খনিজ সম্পদ সুরক্ষিত করার প্রচেষ্টা জোরদার করছে। নতুন দিল্লিতে এক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, জাতীয় অত্যাবশ্যক খনিজ মিশনের লক্ষ্য হল অনুসন্ধান, নিলাম, প্রক্রিয়াকরণ এবং পুনর্ব্যবহারের মতো ক্ষেত্রগুলিতে সংস্কারের মাধ্যমে দীর্ঘমেয়াদী সরবরাহ নিশ্চিত করা। সামোয়ার আপিয়ায় আয়োজিত কমনওয়েলথ ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের ভারোত্তোলকরা প্রতিযোগিতা দ্বিতীয় দিনই 4টি স্বর্ণপদক জয় করেছেন। পুরুষদের 65 কেজি বিভাগে মোট 271 কেজি ভারোত্তোলন করে সুনীল সিং স্বর্ণপদক জয় করেছেন। মহিলাদের 58 কেজি বিভাগে মোট 185 কেজি ভার তুলে আইসাংফা গগৈ শীর্ষস্থান অধিকার করেছেন। অন্যদিকে পুরুষদের 71 কেজি বিভাগে মোট 284 কেজি ভার তুলে অভিনব গগৈ স্বর্ণপদক নিশ্চিত করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা শেষ দফার আগামীকাল ভোট গ্রহণ। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, গৃহস্থালির জন্য এলপিজি সরবরাহ স্থিতিশীল রয়েছে এবং কোনো ডিস্ট্রিবিউটরশিপেই মজুত ফুরিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। খবর এখনকার মতো এ পর্যন্তই। এর পরের স্থানীয় সংবাদ শুনুন 7:50 মিনিটে।